বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ক্যালকুলাসের সবথেকে গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট সেটা নিয়ে আলোচনা করব। এবং ক্যালকুলাসের সবথেকে দুইটা বড় পার্ট হচ্ছে, একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন, অপরটি হচ্ছে ইন্টিগ্রেশন। তো তুমি ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনগুলো যেখানেই অ্যাপ্লাই করতে চাও না কেন, তোমার এই দুইটা পার্ট তোমার বাস্তব জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। ঠিক আছে? তো ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশনের যে চাহিদা, এটা আসলে বাংলাদেশে না, এটার বহির্বিশ্বে বহুত চাহিদা আছে এবং এটা অ্যাজ ইউজুয়াল দুইটা প্রসেস। এবং এটার মাধ্যমে আমরা বিভিন্ন এরিয়া বা ক্ষেত্রফলগুলো খুব সহজে নির্ণয় করতে পারি, বা অজানা এরিয়াগুলো, বা অজানা ক্ষেত্রফলগুলো খুব ইজিলি আমরা এই মেথডের মাধ্যমে সলভ করব। সেটা হচ্ছে আমাদের ক্যালকুলাস পার্ট। তো ক্যালকুলাসের দুইটা পার্ট আবারও বলি, একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ, অপরটি হচ্ছে ইন্টিগ্রেশন বা যৌগীকরণ। তো আমি ছোট্ট একটা উদাহরণ দিই। যদি বলা হয় কোনো একটা বিল্ডিংয়ের কনস্ট্রাকশন কাজ চলতেছে, সেখানে কোনো একটা ইটের সামহাও কোনো একটা ইট তুমি যদি সেটাকে কোনো একটা হাতুড়ি দিয়ে ভেঙে টুকরো টুকরো করো, তাহলে এই যে এক একটা পার্ট বা আলাদা যে পার্টিকেলগুলো বা আলাদা যে অংশগুলো, এই যে তুমি ভাঙা, এই যে ইটটা তুমি ভাঙলা হাতুড়ি দিয়ে বা যে কোনো একটা মাধ্যমে তুমি ইটটাকে টুকরো টুকরো করলা, এই যে ভাঙার প্রসেসটা হচ্ছে ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ। তুমি যদি সেম ওয়েতে এই ভাঙা টুকরোগুলো আবার নতুন করে রিসাইজ করতে চাও বা এটাকে আবার জোড়া লাগাতে চাও, তো তখন যে প্রসেসটা ব্যবহার করে এই সিস্টেমটাকে তুমি আবার ইনভলভ করতে চাও, বা এই বস্তুটাকে তুমি আবার জোড়া লাগাতে চাও বিভিন্ন পার্টিকেলগুলো আবার অ্যাডজাস্টমেন্ট করে, তো এই সিস্টেমটা হচ্ছে ইন্টিগ্রেশন বা যৌগীকরণ। তাহলে যে কোনো পার্টিকেল বা যে কোনো বস্তুটাকে তুমি যেই মেথডে ভেঙে ফেলবা, টুকরো টুকরো করবা, ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করবা, সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ। আর যেই সিস্টেম ঠিক বিপরীত প্রক্রিয়ার মাধ্যমে তুমি এটাকে আবার অ্যাপ্লাই করবা, আবার ইনভলভ করবা, আবার জোড়া লাগাবা, সেই প্রসিডিওর হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন। তাহলে যে কোনো এরিয়া বা যে কোনো স্পেসকে বা যে কোনো পার্টিকেল বা যে কোনো বস্তুটাকে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করবো, সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ। ওই সেম সিস্টেমগুলোকে আমরা আবার অপারেট করব, আমরা আবার ইনভলভ করব, আমরা এটাকে আবার কন্ট্রাডিক্ট করব বিপরীত প্রক্রিয়ার মাধ্যমে, আবার জোড়া লাগিয়ে নতুন সিস্টেমটা আবার অ্যাপ্লাই করতে চাই, বা এটাকে আমরা আবার ক্রিয়েট করতে চাই, হ্যাঁ, পার্টিকেলগুলো ইনভলভ করে, সেটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন। তো এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, আমরা যেই বিষয়গুলো, ধরো সামহাও এটা একটা ইটের টুকরা বা একটা ইট যে কোনো কোম্পানির, তো এই ইটের টুকরোগুলো কি হইলো, বা এই ইটটা ধরো সামহাও এরকম এই কয়েকটা ভাগে ভাগ হলো, 1 2 3 4 5 6। অর্থাৎ তুমি হাতুড়ি দিয়ে যখন ইটটাকে ভেঙে ফেললা, তখন এই ইটটা ধরো 6টা টুকরো হইল। তো মজার ব্যাপার হচ্ছে, এই 6টা টুকরো তুমি যদি আবার ইনভলভ করো বা আবার জোড়া লাগাতে চাও, তো এটা কিন্তু কখনো আগের মতো সম্পূর্ণ ওই সেম সাইজের তুমি ইট পাবা না, একটু হলেও একটু কম বা এদিক সেদিক হবে। এটার কারণ হচ্ছে কমন সেন্স। কেন কমন সেন্স? কারণ তুমি যখন ইটটাকে ভেঙে ফেলবা, তখন কিন্তু কিছু পরিমাণ তোমার লস হবে, বা এখানে কিছু কস্ট থেকে যাবে, কিছু গুঁড়া বা অবশিষ্ট অংশ নিচে পড়ে যাবে, যেটাকে তুমি আবার রিফিউজ করতে পারবে না চাইলেও, ওটাকে তুমি তুলে নিতে পারবে না। হয়তো বা সামথিং পরিমাণ বা 0.5 বা 0.10 বা অ্যাজ লাইক ফর 2-4-5 গ্রাম অ্যাকাউন্টেবিলিটির দিক থেকে একটু কম হতে পারে অ্যামাউন্টটা। তো সেম সাইজের দেখে মনে হলেও হতে পারে, ওই টুকরোগুলোকে, ভাঙা টুকরোগুলোকে যদি তুমি জোড়া লাগাও হতে পারে, কিন্তু তুমি যদি পরিমাপ করো তাহলে সম্পূর্ণ আগেরটা তুমি পাবা না। তাহলে আমরা যখন শিখলাম যে এই যে ইটটাকে আমরা যে ভাঙবো, ভাঙার যে মেথড, সেটা ডিফারেন্সিয়েশন ক্যালকুলাসের একটা বড় পার্ট। ভাঙার পর আবার যে জোড়া লাগাবো, জোড়া লাগিয়ে সেটাকে আমরা আবার নতুন করে ইট বানাতে চাই, ওই ভাঙা টুকরোগুলো দিয়ে, সেটা ইন্টিগ্রেশন বা যৌগীকরণের একটা পার্ট। কিন্তু প্রশ্ন হচ্ছে, ওই
সেম এলিমেন্টগুলো বা সেম ছোটো ছোটো পার্টিকেলগুলো আবার ইনভলভ করলে আমি কখনো সম্পূর্ণ আগের সাইজের ইটটা পাবো না, কারণ কিছু কিছু অংশ মাটিতে পড়ে থাকবে। তো এই বিষয় নিয়ে আমরা কথা বলবো যে আসলে অবশিষ্ট অংশগুলো আমরা কিভাবে ইনভলভ করব ওই পার্টিকেলের সাথে, এবং সেই সিস্টেমটা কীরকম, দ্য প্রসিডিউরটা কীরকম, বা কোন বিষয়গুলো আমরা ইনভলভ করব, কোন মাধ্যমে ইনভলভ করব। সেটা তো বুঝলাম যে ইন্টিগ্রেশন বা যোগজীকরণের মাধ্যমে করব, কিন্তু এটা আলাদা একটা সুন্দর সিস্টেম আছে। তো এটা আমরা শিখবো যখন ইন্টিগ্রেশন করব তখন। তাহলে এই যে ইটের টুকরোগুলোকে ভাঙলাম বা ইটটাকে ভাঙলাম, টুকরো টুকরো করলাম, সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, তো এই ভাঙার ক্ষুদ্র ক্ষুদ্র পার্টিকেলগুলো নিয়ে আমরা কাজ করব, বিভিন্ন অপারেশনের মাধ্যমে বা বিভিন্ন ইকুয়েশনের মাধ্যমে সলভ করবো এগুলোকে আমরা। ঠিক আছে, তো আমরা এই অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন এটাকে একটা সিস্টেমের মধ্যে দিয়ে নিয়ে যাব। সেই সিস্টেমটা হলো একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন সিস্টেম। ঠিক আছে, তো প্রথমত এই অধ্যায়ের টোটাল চ্যাপ্টার হচ্ছে বইয়ের পার্সপেক্টিভের, বিভিন্ন বইয়ের আলোকে প্রায় 7 থেকে 8টা কনসেপ্ট থাকে। তো আমরা সেটাকে 7টা কনসেপ্টে ভাগ করে ফেলবো। ঠিক আছে, অথবা 5টা কনসেপ্টের মধ্যে সেটাকে আমরা ক্লোজ করে ফেলবো। ঠিক আছে, কি তুমি কি নিয়ে আসো, পাশ দিয়ে যাও, এখানে এখানে আসলে দেখা যায় না, দেখা যায় পর্দা করে যাও, ধরো যাইতে পারবো, এখানে সমস্যা নেই। এখন সম্ভব না। ওকে, তো এই অন্তরীকরণের একটা বড় পার্ট হচ্ছে 9.2, অর্থাৎ এখানে তো 9.1 থেকে 9.7 এই কয়েকটা অনুশীলনী থাকবে আর কি। ঠিক আছে, তো আমরা 9.1 আগে সলভ করব না, আমরা বেসিক্যালি আগে সলভ করব 9.2। 9.2 কেন সলভ করব? কারণ 9.2 হচ্ছে ডিফারেন্সিয়েশনের একটা বেসিক প্রসিডিউর। ঠিক আছে, 9.2 একটা বেসিক ফর্মুলা। তো আমরা আগে ম্যাথমেটিক্যাল ফর্মুলাগুলো একটু দেখি, কিছু ম্যাথ সলভ করি, তারপর যখন 9.1-এ ঢুকবো তখন যেই ফর্মুলা বেস করে আমরা 9.2 সলভ করতেছি প্রত্যেকটা ফর্মুলা আমরা প্রুফ করব। আমরা আসলে 9.1-এ গিয়ে দেখব যে আসলে ডিফারেন্সিয়েশনের যে ক্লুটা এবং এটার যে সিস্টেমিক প্রবলেমগুলো যেটা আসবে সেটা নিয়ে একটু কথা বলবো, এবং সম্পূর্ণ ব্যাপারটা আমরা 9.1-এ সলভ করব, এবং তার আগে আমরা 9.2 নিয়ে একটু কথা বলবো। ঠিক আছে, 9.2 বেশি ইম্পর্টেন্ট, কারণ 9.2 দিয়ে আমরা কিছু ম্যাথমেটিক্যাল সূত্র দিয়ে ম্যাথ সলভ করব। এই বিষয়গুলো আমরা অ্যাপ্লাই করবো 9.1-এ, মানে প্রুফ করব আমরা। তো 9.2-তে আমরা সূত্রগুলো একটু অ্যাপ্লাই করি। ঠিক আছে, সাপোজ এই ডিফারেন্সিয়েশনের বা অন্তরীকরণ প্রথম যে অপারেটরটা, আমরা কিছু বীজগাণিতিক অপারেটরের সাথে আমাদের সংযুক্ত আছে বা পরিচয় আছে। সেই অপারেটরগুলো কি? বীজগাণিতিক অপারেটরগুলোর মধ্যে অ্যাজ লাইক ফর কিছু অপারেটর, সাপোজ ধরেন প্লাস, মাইনাস, তারপর হচ্ছে গুণ, তারপর হচ্ছে কত ভাগ। বেসিক্যালি এই চারটাকে আমরা বীজগাণিতিক অপারেটর বলে থাকি। পাশাপাশি কিছু অপারেটর থাকে যেমন লন, তারপর থাকে পাই, তারপর থাকে ই, এগুলোও কিছু অপারেটর। কিন্তু বীজগাণিতিক অপারেটর দিক থেকে প্লাস, মাইনাস, গুণ, ভাগ এই চারটা বিষয়কে আমরা বুঝি। পাশাপাশি কিছু এক্সট্রা অ্যাক্টিভিটিজের অপারেটর থাকে, লন, পাই, তারপর ই। একই রকম কিছু ট্রাইগোনোমেট্রিক অপারেটর থাকে, সাপোজ সাইন, কস, টেন, এবং এদের যে রিভার্স অনুপাতগুলো বা রিভার্স যে অপারেটরগুলো সেগুলোও থাকবে। সাইনের বিপরীত হচ্ছে কোসেক, কসের বিপরীত হচ্ছে সেক, টেনের বিপরীত হচ্ছে কট। তাহলে এগুলো হচ্ছে এক একটা অপারেটর। এখন এদেরকে কেন অপারেটর বলা হয়? কারণ এদের ধর্ম এবং এদের কাজই হচ্ছে পরিবর্তন করা। অপারেটরের অর্থ হচ্ছে পরিবর্তন করা। এই যে অপারেটর অর্থ হচ্ছে পরিবর্তন করা। ঠিক আছে, অপারেটর অর্থ কি? পরিবর্তন করা। ফাইন, এখন কি পরিবর্তন করবে? সামহাও যে কিছু পরিবর্তন হতে পারে। সাপোজ যদি কোশ্চেন করা হয় বা একটা ব্যাপার দেওয়া হয়, সাপোজ তোমাকে বলা হলো 30, তুমি যদি এই 30-এর পেছনে ভুলক্রমে একটা সাইন লাগিয়ে দাও, তখন সেই 30 থাকে না, সেই 30 হয়ে যায় হাফ। আই মিন সাইন 30-র মান হচ্ছে হাফ।
তারপর তুমি যদি কোনো ক্রমে 45 নামক একটা সংখ্যা বসাও, তার পেছনে তুমি যদি 10 বসিয়ে দাও, তখন সেই 45 থাকে না, সেটা হয়ে যায় কত? 1। তো ব্যাপারটা কি হইল, যে এখানে একটা সাইন নামক কিছু বসে এই 30টাকে চেঞ্জ করে হাফ বানিয়ে ফেললো, ফাইন। 10 নামক কিছু একটা বসে 45কে সেটা কি বানিয়ে ফেললো? 1 বানিয়ে ফেললো। তাহলে এই যে 10, এই যে সাইন, এরা হচ্ছে এক প্রকার অপারেটর, যার কাজই হচ্ছে পরিবর্তন করা। কাকে পরিবর্তন করবে? যার সাথে বসবে তাকে পরিবর্তন করবে। এখন কিভাবে পরিবর্তন করবে, কি মান দেবে, সেটা মুখ্য বিষয় না, মুখ্য বিষয় হচ্ছে পরিবর্তন করবে, ফাইন। তারপরে যদি বলা হয় যে এই যে প্লাস, যদি বলা হয় যে এই 2 আর 2, এটা তো ইন্ডিভিজুয়ালি 2 আর 2, এটাকে 22 বলা যায় না, কারণ মোটামুটি স্পেস আছে। সেখানে আমি যদি একটা প্লাস অপারেটর দিই, তবে সেটার মান হয়ে দাঁড়ায় 4। তবে এই 2 আর 2 ইন্ডিভিজুয়ালি আমি যদি একটু কাছাকাছি অবস্থানে লিখতাম, তো আমাদের হয়তো গিয়া 2 2 22, তার মাঝখানে প্লাস দেওয়াতে 2 2 হয়ে গেল 4। তাহলে এটা কিন্তু এক প্রকার আমার অপারেটর। এই যে আমার একটা এক প্রকার কি অপারেটর। তাহলে অপারেটর কাজই হচ্ছে কি করা? কোনো মানের সাথে বসে মানগুলোকে পরিবর্তন করা। এটা হচ্ছে অপারেটরের ডেফিনেশন। তাহলে এরকম কিছু বীজগাণিতিক অপারেটর, কিছু ট্রাইগোনোমেট্রিক্যাল অপারেটর, এর পাশাপাশি আমার কিছু বাহ্যিক আরও এক্সট্রা অপারেটর থাকে। তার মধ্যে হচ্ছে একটা ডিফারেন্সিয়াল অপারেটর, অপরটি হচ্ছে ইন্টিগ্রাল অপারেটর। ডিফারেন্সিয়াল অপারেটর আমরা সলভ করবো ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণে, আর ইন্টিগ্রাল অপারেটর বা ইন্টিগ্রেশনের অপারেটর, এটা সলভ করবো আমরা ইন্টিগ্রেশন বা যৌগীকরণে। ওকে, ফাইন। তাহলে আমরা একটু দেখে ফেলি যে ডিফারেন্সিয়েশনের অপারেটরগুলো কি, বা ডিফারেন্সিয়েশনের অপারেটরটা আসলে কে, এটা দিয়ে কী করা হয়। আমি আগেই বলেছিলাম যে ডিফারেন্সিয়েশনের কাজ হচ্ছে কোনো একটা পার্টিকেল বা কোনো একটা বস্তুকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে কী করা, বিভক্ত করা, ফাইন। তো ডিফারেন্সিয়েশনের অপারেটরটা হচ্ছে এই যে এটা dx। এটাকে অনেকে বলতে পারে যে d ডিভাইডেড বাই dx, কিন্তু তুমি যখন এটাকে d ডিভাইডেড বাই dx বলবা, তখন এর স্পেলিংটা বা এটার প্রোনাউন্সিয়েশন অনুযায়ী এটার মিনিংটা দ্বারা এরকম যে d ডিভাইডেড বাই dx, আই মিন উপরে d, নিচে আলাদা d, তারপরে এই d কাটা, আনসারটা হচ্ছে 1/x। বাট ব্যাপারটা কি মোটেও এরকম না। এটাকে কখনোই d ডিভাইডেড বাই dx পড়া যাবে না এটার প্রোনাউন্সিয়েশন অনুযায়ী, তাহলে অর্থটা অন্য কিছু বোঝাবে। এটাকে পড়তে হবে d dx। এটাকে কি পড়তে হবে? এটাকে পড়তে হবে d dx। এটা হচ্ছে মুখ্য বিষয়। এটাকে কি পড়তে হবে? এটাকে পড়তে হবে d dx, ফাইন, ওকে। তাহলে এটা অর্থ কি? তো আমরা কয়েকটা অপারেটর দেখলাম, ট্রাইগোনোমেট্রিক অপারেটর, বীজগাণিতিক অপারেটর, লন অপারেটর, পাই, তারপর এক্সপোনেনশিয়াল ফাংশনের দেখলাম। তো ডিফারেন্সিয়াল অপারেটর দিয়ে আমরা আসলে কি করব? তো আমরা তো বুঝলাম যে ddx হচ্ছে ডিফারেন্সিয়াল অপারেটর, এবং এই ডিফারেন্সিয়াল ddx এই অপারেটর দিয়ে আমরা ডিফারেন্সিয়েশনের ম্যাথগুলো করব। তবে এটার যে ফর্মুলার যে মেথড, যে অ্যাপ্লিকেশন, এটা আমরা ব্যবহার করব হচ্ছে 9.1, মানে প্রুফটা 9.1 গিয়ে দেখব। তাহলে এই কথাটার অর্থ কি? ddx এই কথার অর্থ কি? যে অন্তরীকরণের ফার্স্ট যে অপারেটর, সেটাকে বলা হয় ddx, এবং এটা দিয়ে আমরা ম্যাথমেটিক্যাল ব্যাপারগুলো সলভ করব। বাট এর অর্থ কি? এর অর্থ কি? যখনই কোশ্চেনটা দাঁড়াবে অর্থ কি, তো এখানে আমি একটা ছোট্ট একটা ক্লু দেই যে ddx, এই যে এক্সের যে ব্যাপারটা, এই এক্সের ব্যাপারটা হচ্ছে এরকম যে এই এক্সের পার্সপেক্টিভে বা ওই এক্সের সাপেক্ষে কিছু একটার পরিবর্তন হচ্ছে। আমি তোমাদেরকে ফার্স্টেই বলেছিলাম, কথাটা বোধ হয় যে অপারেটর মানে হচ্ছে পরিবর্তন করা। অপারেটর শব্দের অর্থ হচ্ছে কি পরিবর্তন করা। অপারেটর হচ্ছে এমন একটা সিম্বলাইজ ব্যাপার, বা এমন একটা প্রতীক, বা এমন একটা সিম্বল, বা এমন একটা মেশিন, বা এমন একটা সিস্টেম যা যে কোনো কিছুর সাথে বসে সেটাকে এক্সচেঞ্জ করবে, সেটাকে পরিবর্তন করবে। এটাই হচ্ছে অপারেটরের কাজ, ঠিক আছে? তাহলে ওই পরিবর্তনগুলো, ওগুলো আসলে আমাদের অন্য একটা সাইডের পরিবর্তন ছিল, তো ওটা নিয়ে আমাদের আলোচনার বিষয় না। আমাদের আলোচনার বিষয় হচ্ছে ডিফারেন্সিয়াল অপারেটরগুলো কীভাবে পরিবর্তন করে। তো
তো আমরা আরেকটু এটাকে রিকল করতে চাই। কীভাবে রিকল করতে চাই? সাপোজ ডি ডিএক্স, এটাকে পড়তে বলছিলাম ডি ডিএক্স। এখন যদি বলা হয় ডি ডিএক্স অফ 2, এর অর্থ কী? এর অর্থ হচ্ছে ভাই আমি এই সংখ্যাটাকে আমি আগেই বলেছিলাম ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা। কোনো একটা পার্টিকেলকে বা কোনো একটা বস্তুকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা হচ্ছে গিয়ে ডিফারেন্সিয়েশনের কাজ বা অন্তরীকরণের কাজ। সেই বিষয়গুলোকে আবার ইনভলভ করা, অ্যাটাচ করা, জোড়া লাগানো হচ্ছে ইন্টিগ্রেশন বা যোগজীকরণের কাজ। ওটা আমরা পরে শিখব। তাহলে ডিফারেন্সিয়েশন এর কাজ হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা। তো এটার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনগুলো আমরা অ্যাপ্লাই করতেছি 9.2 এই কনসেপ্টটাতে, বা এটার অ্যাপ্লিকেশনগুলো, সূত্রের বা ফর্মুলার যে অ্যাপ্লিকেশনগুলো সেটা আমরা অ্যাপ্লাই করবো হচ্ছে 9.1 এবং সেগুলো আমরা প্রুফ করব ওই সিস্টেমগুলো থেকে। বাট তার আগে এজ লাইক ফর আমরা 9.2 এর ব্যাপারগুলো একটু অ্যানালাইসিস করতে চাই, বেসিকটা ক্লিয়ার করতে চাই, আসলে ডিফারেন্সিয়াল অপারেটর দিয়ে আসলে কী করা হয় এটা একটু আমরা দেখতে চাই। তাহলে DDX2 এর অর্থ হচ্ছে ওই এক্সের সাপেক্ষে এই 2 নামক এই কনস্ট্যান্ট মানটার পরিবর্তন, এটা ঠিক আছে। তা আমরা বললাম না, সাপোজ এই যে সাইন কোনো একটা সংখ্যার পাশে বসে সাইন 30কে হাফ বানিয়ে ফেলে 30-এর পরিবর্তন কত হয়? হাফ হয়। তাহলে সাইনের পার্সপেক্টিভে 30-র পরিবর্তন, তো এটা হচ্ছে কত হচ্ছে? হাফ হচ্ছে। কিন্তু যখনই এক্সের পার্সপেক্টিভে বা এক্সের সাপেক্ষে যখন 2-এর পরিবর্তন হয় তাহলে ব্যাপারটা আসলে জিরো। কেন জিরো? কারণ চলকের সাপেক্ষে কখনো ধ্রুবকের পরিবর্তন হয় না। চলকের সাপেক্ষে কেবলমাত্র চলকেরই এক্সচেঞ্জ হতে পারে, চলকেরই পরিবর্তন হতে পারে। আবার যদি কোশ্চেন করা হয় এরকম যে ডিডিএক্স অফ এক্স এর মান কত? এর মান অবশ্যই নট ইকুয়াল জিরো, কারণ চলকের সাপেক্ষে চলকের পরিবর্তন কখনো জিরো হয় না, আদারওয়াইজ কিছু একটা হবে, সেটা আমরা পরে দেখতে চাই যে কি হয়। ঠিক আছে, সেম কেস যদি বলা হয় যে ডি থেটা অফ 4, তাহলে থেটার সাপেক্ষে থেটার পরিবর্তন হবে, থেটার সাপেক্ষে কখনো এই কনস্ট্যান্ট ভ্যালুর পরিবর্তন হবে না, এটাও আনসার কত হবে? জিরো। ফাইন। আবার যদি বলা হয় যে ডিটি এর মানে হচ্ছে ওই টি এর সাপেক্ষে পরিবর্তন, তাহলে টি এর সাপেক্ষে কোনো সংখ্যার পরিবর্তন হয় না, আনসারটা হচ্ছে জিরো। ফাইন। আবার যদি বলি সাপোজ অ্যাজ লাইক ফর ডি এম, দিস ফর ম্যাস, ভরের সাপেক্ষে অন্য কোনো মেজারমেন্ট, সাপোজ ধরেন চলক, তাহলে এই ভরের সাপেক্ষে চলকের পরিবর্তন হয় না, জিরো। আবারও বলি চলকের সাপেক্ষে চলকের পরিবর্তন হয়, আনসারটা জিরো না, তাই নট ইকুয়াল জিরো। থেটার সাপেক্ষে 4-এর কোনো পরিবর্তন হয় না, থেটার সাপেক্ষে থেটার পরিবর্তন হবে, যেহেতু এখানে থেটা নাই তাহলে 4-এর সাপেক্ষে থেটার পরিবর্তন হবে না, আনসারটা হবে জিরো। বাট থেটার সাপেক্ষে যদি থেটার পরিবর্তন দিতাম আনসার কি জিরো হইতো? না, আনসারটা হইতো নট ইকুয়াল জিরো। তাহলে এই যে থেটা ডি থেটা এর মানে হচ্ছে থেটার সাপেক্ষে পরিবর্তন। কার পরিবর্তন? ওই থেটার পরিবর্তন। আনসারটা অবশ্যই জিরো না, কিছু একটা হবে, সেটা আমরা পরে দেখতে চাই। থেটার সাপেক্ষে মানে ডি থেটা অর্থ হচ্ছে থেটার সাপেক্ষে কারো পরিবর্তন, কার পরিবর্তন? ওই 4-এর পরিবর্তন হয় না, তাই জিরো। ব্যাপারগুলোকে আমরা এভাবে রিয়েলাইজ করব। ডি আর ডিটি অর্থ হচ্ছে টি এর সাপেক্ষে কিছু একটার পরিবর্তন, তাহলে ওই টি এর সাপেক্ষে কার পরিবর্তন? সংখ্যার পরিবর্তন হয় না, টি এর সাপেক্ষে টি এর পরিবর্তন হবে, সময়ের পরিবর্তন হবে, তাহলে টি এর সাপেক্ষে সংখ্যার পরিবর্তন হয় না, আনসারটা জিরো। ফাইন। এম এর সাপেক্ষে চলকের পরিবর্তন হয় না, তাই আনসারটা জিরো। তাহলে ডিএক্স অর্থ হচ্ছে এক্স এর সাপেক্ষে এক্স এর পরিবর্তন। ফাইন। আবার যদি বলা হয় ওয়াই এর সাপেক্ষে কার পরিবর্তন? এক্স এর, আনসারটা হচ্ছে জিরো, কারণ ওয়াই এর সাপেক্ষে কখনো এক্স এর পরিবর্তন হয় না। তাহলে ওয়াই এর সাপেক্ষে কেবলমাত্র ওয়াই এরই পরিবর্তন হবে, যার আনসার হবে নট ইকুয়াল জিরো। ঠিক আছে, এবার আমরা দেখতে চাই যে পরিবর্তনগুলো আসলে কিভাবে হয়। তো এতটুকু আমরা জেনে ফেললাম, সেটা হচ্ছে ওয়াই এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন হয়, আনসারটা জিরো হয় না, কিছু একটা হবে। কিন্তু ওয়াই এর সাপেক্ষে এক্স এর পরিবর্তন হবে না, আনসারটা হবে জিরো। এক্স এর সাপেক্ষে কোনো সংখ্যার পরিবর্তন হয় না, আনসারটা হচ্ছে জিরো। এক্স এর সাপেক্ষে এক্স এর পরিবর্তন হয়, আনসার জিরো হবে না, অন্য কিছু একটা হবে।
থেটার সাপেক্ষে সংখ্যার কোনো পরিবর্তন হয় না, তাই আনসারটা 0। থেটার সাপেক্ষে থেটারের পরিবর্তন হয় কিন্তু আনসারটা 0 না, কিছু একটা হবে। টি এর সাপেক্ষে 2 এর পরিবর্তন হয় না, সংখ্যার পরিবর্তন হয় না, টি এর সাথে টি এর পরিবর্তন হবে, তাই আনসারটা 0। ফাইন। তাহলে এটা শিখলাম যে আমরা ডিডিএক্স মানে হচ্ছে এক্স এর সাপেক্ষে কারো একটা পরিবর্তন, আর ডিডি ওয়াই মানে হচ্ছে ওয়াই এর সাপেক্ষে কারো পরিবর্তন। ওয়াই এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন হবে, ডিডিএক্স মানে এক্স এর সাপেক্ষে এক্স এর পরিবর্তন হবে, ডিডি থেটা মানে থেটা এর সাপেক্ষে থেটার পরিবর্তন হবে। এবং পরিবর্তনের ব্যাপারটা আমরা আসলে কীভাবে হয় সেটা আমরা একটু দেখে ফেলি। সেটা দেখে ফেলবো ডিফারেন্সিয়েশনের সব থেকে চিফ একটা সূত্র দিয়ে, চিলি টাইপের একটা সূত্র, খুবই ছোট্ট মানের একটা সূত্র, সেটা দিয়ে আমরা এই পরিবর্তনটা দেখতে চাই যে আসলে কীভাবে এই পরিবর্তনগুলো হয়। তাহলে আমরা দেখতে চাই যে এই যে বিষয়গুলো, যে ডিডিএক্স, ডি ডিওয়াই, ডিডি থেটা, ডিডি টি, যে কীভাবে এক্সের সাপেক্ষে পরিবর্তিত হয়, কীভাবে ওয়াইয়ের সাপেক্ষে পরিবর্তিত হয়, কীভাবে থেটার সাপেক্ষে পরিবর্তিত হয়, কীভাবে টি এর সাপেক্ষে পরিবর্তিত হয়, এটা আমরা দেখতে চাই। তো যদি আমরা একটা এক্সাম্পল দিই ফর, সূত্রটা আমরা একটু আগে লিখে ফেলি, তাহলে সূত্র আমি বুঝলাম, সূত্রের প্রুফ বিষয়গুলো আমরা 9.1 গিয়ে সলভ করবো। তো সূত্রটা হবে এরকম যে ডি ডিএক্স এক্স টু দি পাওয়ার এন। তো এখানে কিন্তু একটা বিষয় ক্লিয়ার যে এক্স এর সাপেক্ষে ও এক্স এর চেঞ্জ হচ্ছে, তার মানে কিছু একটা হবে। তাহলে সূত্রটা কী দাঁড়াচ্ছে? ডিডিএক্স এক্স টু দি পাওয়ার এন এর সূত্র। সূত্রটা কি? সূত্রটা আমরা আপাতত একটু মুখস্থ রাখি, 9.1 যখন সলভ করাবো তখন 9.1 গিয়ে আমরা এটার প্রতিপাদন দেখব। তাহলে সূত্র হবে এরকম যে ওই পাওয়ারটা সামনে আসবে, মানে এনটা সামনে চলে আসলো, তারপর ওই এক্সের ওই পাওয়ার থেকে 1 মাইনাস হবে, এটা হচ্ছে আমার ফর্মুলা। তাহলে থেটার পার্সপেক্টিভে কী হবে? ডি ডি থেটা, থেটা টু দি পাওয়ার এন। আনসারটা কত হবে? ওই এনটা সামনে আসবে থেটা, তারপর ওই এন থেকে 1 মাইনাস হবে। তারপর ডি ডি ওয়াই, এখানে ওয়াই টু দি পাওয়ার এন, তাহলে ওই এনটা সামনে আসবে ওয়াই, তারপর ওই এন থেকে 1 মাইনাস হবে। তারপর ডি ডি টি, টি টু দি পাওয়ার এন, এনটা সামনে আসবে টি এর, ওই এন থেকে একটা মাইনাস হবে। তাহলে বেসিক্যালি ফর্মুলা আমাদের উপরেটা দাঁড়াচ্ছে, এখানে যা এখানে তাই থাকতে হবে, ভেরিয়েবল বা চলক, অন্য কিছু আদারওয়াইজ থাকা যাবে না। এখানে যা এখানে তাই থাকতে হবে, এখানে যা এখানে তাই থাকতে হবে, এখানে যা এখানে তাই থাকতে হবে। তাহলে কী হবে? ওই পাওয়ারটা সামনে আসবে ওই এক্স থেকে, আবার ওই এক্সের পাওয়ার ওই এন থেকে একটা মাইনাস হবে অলওয়েজ। এবার আমরা কিছু ম্যাথমেটিক্যাল ব্যাপার স্যাপার দেখি। সাপোজ 9.2 এর ফার্স্ট কনসেপ্টের ম্যাথ, কনসেপ্ট 1, ওকে। ফার্স্ট কনসেপ্টে এই ম্যাথটা দিল পরীক্ষায়, সাপোজ ডিডিএক্স এক্স স্কোয়ার। তা আমরা জানি যে এক্সের সাপেক্ষে এক্সের পরিবর্তন হয়, তো এই আনসারটা ঠিক আছে, বাট কোশ্চেন ঠিক আছে, সরি, বাট এটার আনসার বের করা যাবে, ভ্যালিড। ফাইন। তাহলে এক্সের সাপেক্ষে এক্সের পরিবর্তন যে কথা, আমি বলবো যে ঠিক আছে এক্সের সাপেক্ষে এক্স স্কোয়ারের পরিবর্তন আমি বের করতে পারবো। কেমনে বের করতে পারবো? যে সেই এক্স টু দি পাওয়ার এন এর সূত্র, এই যে এক্স টু দি পাওয়ার এন, সূত্রটা কি? এন ইন্টু এক্স টু দি পাওয়ার ওই এন মাইনাস 1। এন কত আছে এখানে? 2, তারপর এক্স, তারপর এন মাইনাস 1, আই মিন 2 মাইনাস 1, দ্যাটস ইট 2x, 1 আই মিন কত? 2x। ফার্স্ট কোশ্চেন আমার সলভ করা হয়ে গেল। এবার সেকেন্ড কোশ্চেন, ডিডিএক্স শুধু এক্স, এটার মান কত হবে? তো আমরা কিন্তু ফর্মুলা একটা শিখে ফেলছি, সেটা কি? ডিডিএক্স এক্স টু দি পাওয়ার এন, সূত্রটা কি? এন ইন্টু এক্স পাওয়ার এন মাইনাস 1, এটা হলো আমার ফার্স্ট সূত্র, ওকে। তাহলে এখানে কিন্তু মনে মনে আমার একটা এক আছে, ফাইন। আমি বলবো সেই একটা সামনে চলে আসলো, তারপর এক্স, ওই এক মাইনাস কত? আবার 1, আনসারটা কত হইল? 1, এক্স পাওয়ার 0, আনসারটা কত আসলো আমার? 1 ইন্টু 1, দিস আনসারটা হচ্ছে 1।
তো আমরা এখানে একটা ফার্স্ট ফর্মুলা শিখলাম, সেটা হলো এরকম যে ডিডিএক্স এক্স টু দি পাওয়ার এন, এটার ফর্মুলা এরকম ছিল, যেটা বলছিলাম যে আমরা 9.1 গিয়ে প্রুফ করবো এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তারপর আমরা আরেকটা ম্যাথ শিখলাম যে ডিডিএক্স এক্স এর মান অলওয়েজ কত হয়, 1 হয়। তো এটাকে আমরা সূত্র হিসাবে ধরে কাজ করব। তো এটা আমরা ম্যাথমেটিক্যালি প্রমাণ করে দেখলাম যে আসলে শুধু এক্সকে বা এক্সের সাপেক্ষে এক্সকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি বা পরিবর্তন করি তবে তার আনসারটা কত হয়, 1। এটাকে আমি গোল দিয়ে রাখলাম আগে থেকেই। এবার আসি আমরা, এটা গেলো 1 নম্বর প্রবলেম, এটা যাবে আমাদের 2 নম্বর প্রবলেম। এবার আসি আমাদের প্রবলেম নাম্বার 3। সাপোজ ডিডিএক্স এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স কিউ প্লাস এক্স প্লাস 1, এটাকে করতে হবে। এটা খুব ইজি একটা মেথড, কারণ এই ডিডিএক্সটা কিন্তু সবার সাথেই গুণ আছে। যদি আমি ভেঙে লিখি বাই চান্স, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায় ডিডিএক্স এক্স পাওয়ার 4 প্লাস ডিডিএক্স এক্স পাওয়ার 3 প্লাস ডিডিএক্স এক্স প্লাস ডিডিএক্স কত আছে 1। যদি আমি প্রত্যেকের সাথে আলাদা করে ডিডিএক্সটা গুণ দিই, আর এখানে কিন্তু সেই এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা, এই যে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা এন ইন্টু এক্স পাওয়ার এন মাইনাস 1, তাহলে এখানে দাঁড়াচ্ছে 4 ইন্টু এক্স পাওয়ার 4 মাইনাস 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা এন ইন্টু এক্স পাওয়ার এন মাইনাস 1 প্লাস আবার এখানে এক্সকে ডিডিএক্স করলে কত হয়, সূত্র আকারে বলছিলাম 1 হয়, তাহলে লিখে ফেলি 1। এক্সের সাপেক্ষে ধ্রুবক সংখ্যার পরিবর্তন হয় না, আগেই বলেছিলাম এক্সের সাপেক্ষে 1 এর পরিবর্তন হবে না, তো আনসারটা হচ্ছে পাশে একটা 0। যদি ক্যালকুলেশন করি তাহলে ব্যাপারটা দ্বারা এরকম যে 4x পাওয়ার 3 প্লাস 3x পাওয়ার 2 প্লাস 1, এটাই হচ্ছে আমাদের প্রপার আনসার। তো যদি এটাকে আমি আরেকটু বড় সড়ো করে লিখি, যে যদি একটু আরেকটা ঘুরিয়ে ম্যাথ দিয়ে এটাকে আমি সাপোজ এরকম বললাম যে ডিডিএক্স প্রবলেম নাম্বার 4 ডিডিএক্স 5x টু দি পাওয়ার 4 প্লাস 3x ইনভার্স 2 প্লাস 4x ইনভার্স 1 প্লাস 5, এরকম এটাকে সলভ করতে হবে। তো এখানে আমাদের x এর পেছনে কিন্তু কোনো সহগ ছিল না, বিধায় x টু দি পাওয়ার n সূত্র খাটাইলাম যে n ইন্টু এক্স পাওয়ার n মাইনাস 1। এবার দেখি আমরা যদি এখানে কোনো একটা সহগ থাকতো, সাপোজ 1 2 3 4, কোনো সমস্যা নয়, অলওয়েজ সহগটা বাইরে চলে আসবে, সহগকে কখনো ডিফারেন্সিয়েশন করা যাবে না। তাহলে যদি আমরা প্রত্যেকের সাথে আবার ডিফারেন্সিয়েশন গুণ করি তখন ব্যাপারটা কি দাঁড়াচ্ছে যে ডিডিএক্স 5x পাওয়ার 4 প্লাস ডিডিএক্স 3x ইনভার্স 2 প্লাস ডিডিএক্স 4x ইনভার্স 1 প্লাস ডিডিএক্স কত আছে 5। আগেই বলেছিলাম সহগগুলো অলওয়েজ কোথায় চলে যাবে, বাইরে, তো বাইরে পাঠাইলাম, আবার লিখলাম ডিডিএক্স এক্স টু দি পাওয়ার 4 প্লাস আবার সহগটা বাইরে নিয়ে আসলাম, ডিডিএক্স এর বাইরে ডিডিএক্স এক্স ইনভার্স কত 2, এটাকে পাশে লিখি 5, তারপর লিখলাম 4 বাইরে, আবার ডিডিএক্স এক্স ইনভার্স 1 প্লাস, আর এই 5 কি করলে তো 0 হয়, তাও লিখলাম একবার ফার্স্ট টাইম, পরের বার ডিডিএক্স করি আমি, গেল এটা। তাহলে 5টা বাইরে, এক্স টু দি পাওয়ার এন এর সূত্র এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, তাহলে হয়ে যাবে কত 3 প্লাস 3টা বাইরে, এক্স টু দি পাওয়ার এন এর সূত্র এন কত আছে -2, এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 মানে -2 -1 আই মিন -3 প্লাস 4 এক্স টু দি পাওয়ার এন এর সূত্র মানে এন সামনে আসলো, এক্স পাওয়ার এন মাইনাস 1 মানে -1 আই মিন -2, আর ধ্রুবক সংখ্যা কি করা যায় না, তাই আনসারটা হচ্ছে কত 0। দেখেন থাকে কত 4 5 20 এক্স কিউ প্লাস প্লাসে মাইনাসে মাইনাস 3 দ্বিগুণে 6 এক্স ইনভার্স 3 প্লাসে মাইনাসে মাইনাস 4 এক্স ইনভার্স 2 প্লাস 0, আর লেখা লাগবে না, এটা হচ্ছে আমাদের প্রপার আনসার। তো এটাকে আমরা এখন এক লাইনে সলভ করতে পারি। কিভাবে সলভ করতে পারি, যে কোনো ডিফারেন্সিয়েশন এই টাইপের আমরা এগুলো এক লাইনে সলভ করতে পারি। কিভাবে সলভ করব তো দেখে ফেলি, এই ম্যাথটাই দেখি, নিয়মটা কি,
পাওয়ারের সাথে সহগ গুণ 4 5 20, এই যে পাওয়ারের সাথে সহগ গুণ 4 5 20, তারপর পাওয়ার থেকে 1 বাদ, তাহলে ওই যে x পাওয়ার 3 প্লাস। আবার পাওয়ারের সাথে সহগ গুণ 3 দ্বিগুণে 6 মানে -6, তারপর x, সেই পাওয়ার থেকে 1 বিয়োগ, তাহলে -3 প্লাস। আবার ওই পাওয়ারের সাথে সহগের গুণ -1 এর সাথে 4 গুণ করলে হয় -4, তারপর ওই x এর পাওয়ার থেকে 1 বিয়োগ মানে -1 হয়ে যাবে -2, ফাইন, প্লাস। এখানে করা যায় না, শুধু কনস্ট্যান্ট মান, তাই আনসারটা হচ্ছে 0। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে 20x কিউব প্লাস যে মাইনাস যে -6x ইনভার্স 3 প্লাস যে মাইনাস যে -4x ইনভার্স 2, এটা হচ্ছে আমাদের আনসার। এবার আমরা আরেকটা ডিফারেন্সিয়েশন এক লাইনে করে আজকে আমরা এখানে ক্লোজ করে দিব। সে এক্সাম্পলটা একটু বড় সরো দেই। সাপোজ এরকম দেওয়া হলো যে এক্সাম্পল নাম্বার সাপোজ 5, যে ddx 20x কিউব প্লাস 5x টু দি পাওয়ার 4 প্লাস 4x টু দি পাওয়ার 2 প্লাস 6x ইনভার্স 1 প্লাস 5x প্লাস 2। তো আলাদা করে আমরা ddx গুণ করেও করতে পারি, কোনো সমস্যা নেই, ঠিক আছে, কোনো সমস্যা নেই, বাট একসাথেও এক লাইনেও করা যাবে। এই যে পাওয়ারের সাথে সহগের গুণ 3 কুড়ি 60, পরে এক্স এর এক পাওয়ার থেকে 1 মাইনাস হবে, প্লাস 4 5 20, এক্স থেকে 1 মাইনাস হবে 3, প্লাস আবার এই 4 দ্বিগুণে 8, এক্স থেকে 1 বাদ যাবে, প্লাস -1 এর সাথে 6 এর গুণ মানে -6, এক্স -1 থেকে -1 থাকবে -2, প্লাস আবার এখানে এক্স এর পাওয়ার কত আছে মনে 1, তাহলে ওই পাওয়ারের সাথে সহগের গুণ 5 × 5, পরে ওই 1 থেকে আবার 1 বিয়োগ হবে মানে 0, আর ধ্রুবক সংখ্যাকে করলে তো 0 হয়, কনস্ট্যান্ট। তাহলে 60x স্কোয়ার প্লাস 20x কিউব প্লাস 8x প্লাস যে মাইনাস 6x ইনভার্স 2 প্লাস 5x পাওয়ার নট তো মানে 1, দিস 1 লেখার প্রয়োজনে, এটা হচ্ছে আমাদের আনসার। তো আজকের মতো আমাদের এখানেই শেষ। ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে 9.2 এর আরও ডিটেলসে এই টাইপের যত ম্যাথ আছে সবগুলো বিষয় আমরা সলভ করবো। 9.2 আমাদের শেষ হয়ে গেলে ইনশাল্লাহ আমরা সলভ করব 9.1। 9.1ই হচ্ছে কিন্তু সবগুলো সূত্রের প্রতিপাদনের মুখ্য ব্যাপার, এবং 9.1 যখন আমরা শিখে ফেলবো তখনই আমরা ডিফারেন্সিয়েশনের যে একেবারে মূল ভাব, যে আমরা ডিফারেন্সিয়েশন কেন করি, এই বিষয়গুলো টোটালি আমরা 9.1-এ কনসেপ্টে ক্লিয়ার করব। বাট আমরা এখানে শুধুমাত্র ডিফারেন্সিয়েশনের যে ডিফারেন্সিয়াল অপারেটর যে ডিডিএক্স যেটাকে বলি, আসলে সেটা কিভাবে অ্যাপ্লাই করা হয় কোনো ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনে, সেটা নিয়ে আমরা একটু কথাবার্তা বললাম। বাট এটার অ্যাপ্লাই করি, বাট কোন ম্যাথে করি সেটা শিখলাম। কীভাবে করলাম, x টু দি পাওয়ার n এর সিস্টেম খাটিয়ে। বাট এই x টু দি পাওয়ার n এর সূত্রটা n × x টু দি পাওয়ার n - 1 কেন আসলো, কীভাবে এটা অ্যাপ্লাই করব আমরা, মানে থিওরিটিক্যাল, হ্যাঁ, এটার সিস্টেমটা কি সেটা আমরা 9.1-এ গেলে শিখবো। বাট ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনগুলো সবসময় এভাবেই খাটাবো আর কি, যত রকমের ম্যাথ আসবে এই টাইপের। তো আজকের মতো এখানে শেষ, আল্লাহ হাফেজ। এখন খাবো কি, চাল ভাজা।